আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, গতকাল অনেকজনে ফিগার অফ স্পিচের ক্লাস করেছিলা এবং অনেকজনে তোমাদের নেটের সমস্যা প্লাস হচ্ছে তোমরা বলছো যে জয়েন হতে পারতেছিল না। তো সেই জন্য কিন্তু আমরা বলছিলাম যে আজকে তোমাদের ফিগার অফ স্পিচের আবারই তোমাদের বুঝিয়ে দেব। সো মোটামুটি সকলেই করে ফেলছো, জাস্ট কয়েকজনের কারণে আমরা ফিগার অফ স্পিচের ক্লাসটা তোমাদের সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। জাস্ট যদি 10 থেকে 15 মিনিট বুঝতে পারো, ইনশাআল্লাহ তোমাদের ফিগার অফ স্পিচ সমস্যা হবে না। আমরা জানি যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগুলোর জন্য কিন্তু ফিগার অফ স্পিচটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে তারাও জানো যে ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন আসে, তাই না? সো এটা বিষয়টা কি? এটা হচ্ছে একটা সাহিত্যের একটা ট্রাম, যেটাকে আমরা বলে ফিগার অফ স্পিচের মানে হচ্ছে সাহিত্যের একটা অলংকারকে বোঝানো হয়। যেমন কি এই ফিগার অফ স্পিচের মাধ্যমে একটা শব্দকে, একটা বাক্যকে, একজন মানুষের কথাকে, একজন মানুষের লেখাকে স্পষ্টভাবে, আকর্ষণীয়ভাবে, যুক্তিযুক্তভাবে আমরা কিন্তু তুলে ধরতে পারি। সেটাকেই আমরা কিন্তু ফিগার অফ স্পিচ বলতে পারি। আমরা আস্তে আস্তে দেখব কোনটা যুক্তিযুক্ত, কোনটা আকর্ষণীয়, কোনটা স্পষ্ট, আমরা সকল কিছু কিন্তু দেখব। আচ্ছা, এখানে দেখো ফিগার অফ স্পিচ মানেটা কি? সেই বাক্যকে বা বাক্যাংশকে কী করবে আর আকর্ষণীয় করে তুলবে, স্পষ্ট করে তুলবে। আমরা এটা বলতে পারি ইট হ্যাজ বিন রেইনিং, কী হচ্ছে? বৃষ্টি হচ্ছে। যখন আমরা বলবো ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু এটা আরও সুন্দর করে আকর্ষণিকভাবে কিন্তু তুলে ধরা হয়। তো ক্যাটস অ্যান্ড ডগসের মাধ্যমে এটা কিন্তু ফিগার অফ স্পিচ হয়ে যায়। জাস্ট আমি কয়েকটা টেকনিক দেখাবো যে ফিগার অফ স্পিচের প্রকারভেদগুলো রয়েছে, সেগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। দেখো, ইউ ইউর ইউ আর জাস্ট এ ব্ল্যাক শিপ, তাহলে আমরা জানি কি? আমি বলতে পারি ইউ আর এ ব্যাড গার্ল, ইউ আর এ ব্যাড বয়, এটা বলতে পারি, খারাপ মেয়ে, খারাপ ছেলে। কিন্তু আমি যখন এটাকে আরও স্পষ্টভাবে আকর্ষণীয়ভাবে বলবো ইউ আর জাস্ট ব্ল্যাক শিপ, তুমি হচ্ছে একটা কুলাঙ্গার। সরি, আমি তোমাকে গালি দিচ্ছি না, জাস্ট তোমাকে বোঝানোর জন্য এটা আমি বললাম আর কি। সো এটা হচ্ছে ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচের প্রকারভেদ 15টা রয়েছে, কিন্তু এর মধ্যে তো আর তুমি তো আর বিশেষ পরীক্ষা দিচ্ছ না যে তোমার জন্য একেবারে সকল কিছু দরকার লাগবে। এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে হাইপারবোল, সিমিলি, মেটাফোর, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। যদিও আমি আরও দেখাবো, পার্সোনিফিকেশন দেখাবো, প্যারাডক্স দেখাবো, অক্সিমরন দেখাবো, আইরনি দেখাবো, সমস্যা নেই। সো আমরা প্রথম যেটা দেখব মেটাফোর এবং সিমিলি, দুইটার মধ্যে আমরা জানি কি এটাকে বলা হয় উপমা বা তুলনা করবে। কিন্তু মেটাফোর এবং সিমিলি আমরা কিভাবে মনে রাখবো? অবশ্যই তো তোমাদের কিছু টেকটিক তোমাদের দেখাতেই হবে, তাই না? দেখো, হি ইজ দ্য অ্যাপল অফ মাই আই। দেখো, হি ইজ দ্য অ্যাপল অফ মাই আই, সে হচ্ছে কি অ্যাপল অফ মাই আই, এটা দ্বারা কি? সে আমার কি চোখের মণি। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? অ্যাপল অফ মাই আই দ্বারা কি? সে আমার চোখের মণি, এরকম বোঝানো হয়েছে। দেখো, বলা হয়েছে কি তুলনা, আমরা বলছি কি তুলনা করবে, উপমা যেটাকে বলা হয়। হি ওয়াজ এ টাইগার, সে কি? বাঘ। তুলনা করা হয়েছে, তাকে বাঘের সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, আমরা তো বুঝতেছি তুলনা করা হয়েছে, কিন্তু আমরা তো জানি সিমিলির মধ্যে তুলনা করা হয়। কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার যে কৌশলটা, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ভার্ব, এরপরে নাউন বা নাউন ফ্রেজ থাকবে। আবার বলতেছি, সাবজেক্ট প্লাস ভি ভার্ব, নাউন বা নাউন ফ্রেজ থাকবে। যেমন কি অ্যাপল অফ মাই আই, চোখের মনে, একটা নাউন ফ্রেজ। হি ওয়াজ এ টাইগার, টাইগারটা কি? নাউন, সাবজেক্ট প্লাস ভার্ব, বি ভার্ব, ওয়াজ, আর, ইজ, এগুলো। সো বি ভার্ব আছে, তাহলে এটা হচ্ছে মেটাফোর। আবার বলতেছি, মেটাফোর মনে রাখার জন্য প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা জানি এটা তুলনা করবে, সিমিলির মাঝেও তুলনা করে, কিন্তু যেটা করতে হবে স্ট্রাকচারটা মনে রাখবে, একটা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস বি ভার্ব, এরপরে নাউন বা নাউন ফ্রেজ যদি থাকে তাহলে মোটামুটি ধরে রাখতে পারবা এটা মেটাফোর। সিমিলির মধ্যে যেটা আমরা দেখতে পারবো, তো সিমিলির মধ্যে আমাদের মনে রাখতে হবে কোনোটাই না। আমাদের সিমিলির মধ্যে একটা জিনিস মনে রাখবা, যদি একটা বাক্যে যখন বলবে এটা সিমিলি না মেটাফোর না আইরনি না পার্সোনিফিকেশন, সিমিলি কীভাবে চিনবা? সিমিলিও আমরা জানি কি তুলনা। যেমন কি লাইফ ইজ লাইক অ্যান আইসক্রিম, মানুষের জীবনকে আইসক্রিমের সাথে তুলনা করা হয়েছে, মতো তুলনা করা হয়েছে। মানুষের জীবন তো আইসক্রিমের মতো নেই। আইসক্রিম যেরকম আস্তে আস্তে গলে শেষ হয়ে যায়, মানুষের জীবনও শেষ হয়ে যায়, আমরা জানি, তুলনা করাই যেতে পারে। কিন্তু আমরা কীভাবে চিনব? এখানে দেখো, প্রত্যেকটি যে বাক্যগুলো রয়েছে, লাইফ ইজ লাইক অ্যান আইসক্রিম, ইট ইজ ওয়াজ সুইট অ্যাজ সুগার, হি ইজ ডান্সিং লাইক এ রোবট, সে কি রোবটের মতন নাচে। আমরা তুলনা বুঝতেছি, কিন্তু তুলনা তো দুইটার ক্ষেত্রেই বোঝাই, সিমিলির ক্ষেত্রে বোঝায়, মেটাফোরের ক্ষেত্রে বোঝায়। এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে সিমিলির মধ্যে কিভাবে চিনবে? যখন একটা বাক্যের মধ্যে কি থাকবে? এস থাকবে, কোনো একটা বাক্যের মধ্যে লাইক থাকবে, তখন মনে রাখতে পারবা এটা হচ্ছে সিমিলি। আবারও বলতে, সিমিলি চিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে এস এবং লাইক যদি থাকে, তাহলে তুমি ধরে রাখতে পারো এটা হচ্ছে
সিমিলি। আশা করি তুমি বুঝে ফেলছো। সো আমি মনে করি সিমিলি এবং মেটাফর থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সো এটা তোমাদের আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। তো এখন দেখবো আমরা কি পার্সনিফিকেশন, কি দেখবো পার্সনিফিকেশন। তো পার্সনিফিকেশনের যে মেন বিষয়টা সেটা মনে রাখতে হবে, কোনো একটা বস্তুকে, কোনো একটা কি বস্তুকে যখন কি করবে মানুষ রূপে বা প্রাণীর যে কাজগুলো করতে পারে, মানুষ যে কাজগুলো করতে পারে সেই জায়গায় তাকে অবস্থান দেওয়া, তার মানুষ রূপে কল্পনা করা, মানুষ রূপে মানুষের জায়গাতে বসানো। যেমন কি বললো, দ্য পেন ইজ ওয়াকিং। পেন কি, কলম কি, কলমটা কি হাঁটতেছে। কলম কি হাঁটে? হাঁটে না। কি হাঁটে? একটা মানুষ হাঁটে, একটা প্রাণী হাঁটে। সো এখানে আমরা দেখতে পারতেছি কি এই পেনটাকে কি একটা প্রাণী বা একটা মানুষের রূপে ধারণ করা হয়েছে, মানুষের স্থানে বসানো হয়েছে, এই জন্য আমরা এটা পার্সনিফিকেশন আমরা বলতেই পারি। সো আশা করি তোমরা বুঝে ফেলছো। এখন আমরা দেখবো যে কি ইউফিমিজম। ইউফিমিজমটা কি? তাহলে আমি একটা উদাহরণ যদি দিই, মনে করো অনেকজনের তো এখানে যদি মজা করেই বলি, অনেকজনে দেখবা যে গার্লফ্রেন্ড রয়েছে। সো গার্লফ্রেন্ড দেখবা যে কি মানে যাদের গার্লফ্রেন্ড অনেক ভদ্র, সো তুমি কিন্তু যখন অন্যায় করবে তখন কিন্তু যাদের গার্লফ্রেন্ড মনে করো একটু তেমন ভালো না, তারা কি গেট আউট, রাগান্বিত হয়ে বলে গেট আউট। কিন্তু যার গার্লফ্রেন্ড, যার বয়ফ্রেন্ড ভদ্র, সে কি বলবে লিভ মি অ্যালং, তাই না? সো ইউফিমিজম হচ্ছে এরকম একটা বিষয় যেগুলো আমাদের জন্য অফেন্সিভ বা আক্রমণাত্মক, ক্ষতিকারক বা ডিস্টার্বিং, এগুলোকে সে কি সেভাবে না বলে, আক্রমণাত্মক কথা না বলে সে কি বিনয়ের সাথে কথা বলবে, অর্থাৎ লেস অফেন্সিভ, হার্মফুল, ডিস্টার্বিং, এগুলোকে বলা হয় ইউফিমিজম। যেমন কি, এবং শ্রুতিমধুরভাবে কথা বলবে সেটাকে, যেটাকে আমরা বাহ্যিকভাবে খারাপভাবে বলতে পারি, খারাপভাবে বলা যায়, সেগুলোকে যখন আমরা আরও সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরবো তখন সেটাকে বলা হয় ইউফিমিজম। যেমন আমরা বলতে বাথরুম, বাথরুমের থেকে যদি আমরা এর পরিবর্তে ওয়াশরুম বলি তখন কিন্তু এটা আরও সুন্দর লাগে। সো এটা হবে আমাদের কি ইউফিমিজম। আচ্ছা, আইরনিটা কি? আচ্ছা, আমরা এখানে এসে পড়ছি। আইরনিটা কি? দেখো কি আইরনি হচ্ছে কি, বিষয়টা কি? এটা হচ্ছে এমন কিছু প্রকাশ করা বা বলা যেটা বাস্তবতার সাথে মিল নাই, বাস্তবতার সম্পূর্ণ বিপরীত থাকবে, তখন সেটাকে বলবো আইরনি। কি তুমি যেটা জানো সেটা সম্পূর্ণ বিপরীত। যেমন কি ইসরায়েল ইজ এ মুসলিম স্টেট, ইসরায়েল কি একটা মুসলিম রাষ্ট্র। আমরা কি বাস্তব কি এটা, বাস্তবতা কি এটা? না, এটা কি এই বাক্যের কি সম্পূর্ণ বিপরীত। যখন একটা বাক্যের সম্পূর্ণ বিপরীত অর্থ আমরা জানি বা সঠিক, তখন আমরা কিন্তু এটাকে আইরনি বলতে পারি। অর্থাৎ বাস্তবতা তার শাব্দিক অর্থের সম্পূর্ণ যখন বিপরীত থাকবে তখন সেটা আমাদের হবে কি আইরনি। যেমন কি অ্যাজ ইউ হ্যাভ গট 20 আউট অফ 100 ইউ আর ব্রিলিয়ান্ট। কি বলছে? তুমি ব্রিলিয়ান্ট, কারণ কি তুমি 100-র মধ্যে 20 পেয়েছো। সো 100-র মধ্যে 20 যে পায় তাকে কি আমরা ব্রিলিয়ান্ট বলি? না, এটা কি বাস্তবতা বা তার শাব্দিক অর্থে সম্পূর্ণ বিপরীত, এই জন্য আমরা এটাকে আইরনি বলেছি। যারা ক্লাসটা করতে হয়তো বা আমার কণ্ঠস্বর একটু চেঞ্জ হতে পারে, কারণ হচ্ছে একটু ঠান্ডা লাগার কারণে বা জ্বর, ঠান্ডা জ্বরের জন্য গলাটা অন্য ধরন হয়ে গেছে। আচ্ছা, হাইপারবোল। হাইপারবোলটা কি? এটাকে বলা হয় পাম মারা। কি পাম মারা? এটার বাংলা অর্থ যদি দেখি সেটা হচ্ছে অতিরঞ্জিত করে কথা বলা, অর্থাৎ যতটুকু করছে এর থেকে বাড়িয়ে বলে। মনে করো অনেক বন্ধু দেখবা যে যারা অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তারা তো অবশ্যই পরীক্ষা খারাপ হইলেও তারা বলে যে না আমার পরীক্ষা ভালো হয়নি। কিন্তু যারা অনেকজনে দেখবা যে কীরকম হয়েছে পরীক্ষা, দেখবে অনেকজন বলবে বন্ধু আজকে 100-র মধ্যে 100 পাবো, কিন্তু সে কিন্তু 20 নাম্বার আনসার করছে। এটাকে বলা হয় অতিরঞ্জিত করে কথা বলা, তাই না? যেমন কি বললো যে আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়ন্স অফ টাইমস টু ডু ইট। কি বলছে? আমি তোমাকে কি মিলিয়ন্স লক্ষ লক্ষবার বলেছি, লক্ষ লক্ষ সময় বা লক্ষ লক্ষবার বলেছি এটা করার জন্য। সে কি আসলে লক্ষ লক্ষবার তোমাকে বলেছে? না, সে 1বার 2বার 3বার 5বার 10বার, কিন্তু সে কিন্তু এটা অতিরঞ্জিত আরও বাড়িয়ে বলছে। তো যখন অতিরঞ্জিত করে বলে তখন সেটাকে বলা হয় কি হাইপারবোল। যেমন কি বললাম, ইফ আই ক্যান নট বাই দিস গেম আই উইল ডাই। যদি আমি কি কিনতে না পারি, গেম কিনতে না পারে, তাহলে আমি কি করব? মারা যাব। আমি ছোটো বাচ্চার কথা বলবো না, আমাদের বয়সে বা তোমরা যারা রয়েছে এডমিশন ক্যান্ডিডেট, তাদের যদি বলি যে তোমরা কি এরকম কথা বলবা যদি আমি গেম কিনতে না পারি আমি মারা যাব? এরকম কিন্তু হয় না। সে কি অতিরঞ্জিত করে কথা বলছে। যেমন আরেকটা দিয়েছে, আই ওয়াজ সো হাংরি দ্যাট আই কুড ইট এ কাউ। সে এতই কি হয়েছিল, ক্ষুধার্ত হয়েছিল, সে একটা কি আস্ত গরু খেয়ে ফেলছে।
আসলে কি মানুষ আস্ত গরু খেয়ে ফেলতে পারে একজনে? দেখো আই মানে আমি, তাহলে একজনে কি একটা গরু খেয়ে ফেলতে পারে? না, খেয়ে ফেলতে পারে না। সে অতিরঞ্জিত করে কথা বলছে, তখন সেটাকে বলা হয় হাইপার ভুল। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, পরে দেখো কি প্যারাডক্স। আমরা জানি যে প্যারাডক্সিক্যাল সাদিজ একটা বইয়ের নাম শুনছো না? আশা করি তোমরা অনেক জনে শুনছো। সেখানে দেখতে পারবা যে প্যারাডক্সটা কি, যেটা তুমি যেটা তুমি মানে আমাদের চোখে মানে যারা মনে করো প্যারাডক্সিক্যাল সাদির যে বইটা রয়েছে সেটা হচ্ছে কোরআন নিয়ে লেখা হয়েছে আর কি, অর্থাৎ যারা নাস্তিক রয়েছে তাদেরকে ভুল ভাঙানোর জন্য ওটা লেখা হয়েছে। আমি ওই বইয়ের এখানে স্পন্সর করতেছি না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। দেখো ওইখানে কিন্তু যেটা বলা হয়েছে, যেটা আমরা মানে মানে যুক্তিকতার সাথে আমরা যেটা বাস্তবিকভাবে মানে হুট করে আমরা সেটা ভাবতে পারি না বা সেটা আমাদের কাছে অযৌক্তিক মনে হয়, কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করতে পারো তাহলে দেখতে পারবে সেটাই সঠিক। তাহলে প্যারাডক্স মানে কি, তোমাকে যুক্তিযুক্তভাবে সেটাকে কিন্তু প্রমাণ করতে হবে এবং সেটা হবে কি সঠিক। যেমন বললাম কি, ডেথ পেনাল্টি সেভস লাইফ, মৃত্যুদণ্ডর শাস্তি কি করবে, জীবন রক্ষা করবে। এখন বলতে পারেন যে কি বলে, মৃত্যুদণ্ড দিলে তো সকলে মারাই গেল, তাহলে আবার জীবন রক্ষা হবে কেন? যে আমাদের এখন বর্তমান ঘটনা যে এখন জানো যে প্রতিদিনই মোটামুটি দর্শন হচ্ছে, ছিনতাই হচ্ছে। তো তাদের যেটা হয়েছে, তাদের যদি আমরা মৃত্যুদণ্ড দিয়ে দেই তাহলে সেভ লাইফ, তাহলে কি হচ্ছে, আমরা একজনকে মারার কারণে আমাদের 10 জন কি বেঁচে যাচ্ছে। আমাদের মনে করো যারা দর্শিত হচ্ছে, নারী সমাজ বেঁচে যাচ্ছে। আমরা যদি 5 জনকে 10 জনকে শাস্তি দেই, মৃত্যুদণ্ড শাস্তি দেই, তাহলে কিন্তু আমাদের আরও হাজার হাজার প্রাণ বেঁচে যাচ্ছে। কিন্তু আমরা যদি এই বাক্যটা দেখি তাহলে আমরা দেখতে পারবো ডেথ পেনাল্টি সেভস লাইফ, মৃত্যুদণ্ড শাস্তি মানুষের জীবন রক্ষা করে। তাহলে বাস্তবিকতা বা যদি তুমি মানে গভীরভাবে না ভেবে জাস্ট এইভাবে ভাবো যে মৃত্যুদণ্ডর শাস্তি আবার জীবন রক্ষা করবে কিভাবে, যখন তুমি ওই উদাহরণটা দেখলে তখন তুমি কিন্তু বুঝতে পারলা এটা অবশ্যই সম্ভব। আই হ্যাভ টু বি ক্রুয়েল টু বি কাইন্ড। সে কি, সে নিষ্ঠুর হবে আবার কি হবে, দয়াশীল হবে। তো এটা কিভাবে হবে? এখন বলতে পারেন একজন মানুষকে নিষ্ঠুর দয়াশীল দুইটা একসাথে কিভাবে হয়? হ্যাঁ, হতে পারে। কিভাবে? মনে করো সেই আগের উদাহরণ, মনে করো একজন চুরি করে, তোমাদের এলাকায় একজন চুরি করে, অনেক চোর বা ডাকাতি করে। তো তাকে যদি তার প্রতি যদি নিষ্ঠুর হয়, তাহলে কিন্তু যারা যারা কি বলা হয় মাজলুম রয়েছে বা যারা অসহায় রয়েছে তারা কিন্তু তাদের প্রতি কিন্তু সে দয়া করলো। তো একজনের সে একদিকে হচ্ছে কি নিষ্ঠুর, অন্যদিকে হচ্ছে কি দয়াশীল। তো প্যারাডক্স হচ্ছে এরকম একটা বিষয়। আশা করি তোমরা বুঝে ফেলছো। এখন আমরা দেখব কি অক্সিমরন। অক্সিমরনটা আরও সহজ, একেবারে একটা কথায় মনে রাখবে, জাস্ট যেটা মনে রাখতে হবে। অক্সিমরনটা কীভাবে মনে রাখবা? অক্সিমরনটা যেভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে দুইটা শব্দ পাশাপাশি বসবে, একটা বাক্যের মধ্যে দুইটা শব্দ পাশাপাশি বসবে, দেখবে একটু খেয়াল করে দেখবা, তাহলে তুমি বুঝতে পারবে দুইটা শব্দই পাশাপাশি বসবে এবং একটা হচ্ছে সমার্থক, একটা হচ্ছে আরেকটির কি বলা হয়, একটা সমার্থক শব্দ আর একটি বিপরীত শব্দ। যেমন কি বলতে পারি, সে ইজ এ প্রিটি আগলি গার্ল, সে হচ্ছে কি প্রিটি অর্থাৎ নম্র এবং কি কুৎসিত মেয়ে যেটাকে বলা হয়, বা ভদ্র কুৎসিত মেয়ে, খারাপ মেয়ে। দেখো প্রিটি এবং আগলির মধ্যে কি অ্যান্টোনিম সিনোনিম রয়েছে না, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ রয়েছে না? তো যখন একটি বাক্যের মধ্যে অ্যান্টোনিম সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ বিপরীত শব্দ দুইটা বসবে একসাথে, তখন সেটাকে আমরা ধরতে হবে, সেটা আমাদের হবে অক্সিমরন। দিস ইজ ক্লিয়ারলি কনফিউজ টু মি, দেখুন ক্লিয়ারলি এবং কনফিউজড, তাহলে আমরা দেখি কি স্পষ্ট এবং কনফিউজড বিভ্রান্তিকর, দুইটা যখন একসাথে পড়ছে তখন আমাদের কি হয়ে গেল, সেটা হবে আমাদের অক্সিমরন। বুঝতে পারলাম? তো আশা করি তোমাদের এই কি বলা হয় আমাদের কি বলা হয় এই ফিগার অফ স্পিচের যে বিষয়গুলো সবচেয়ে বেশি আসে সেগুলো আর তোমাদের ভুল হবে না। আশা করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তো জানাবাই, আর যদি তোমরা বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা জানাবা। তো আজকে এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।